বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক সময়ে নির্যাতন ও হামলার ঘটনা বেড়েছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতসহ আন্তর্জাতিক মহল। বিশেষ করে ইস্কন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভুর গ্রেফতারের পর হিন্দু মন্দিরে হামলার ঘটনাকে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। ভারতের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এই ইস্যুতে সরব হয়েছেন। কংগ্রেস ও বিজেপি উভয়েই বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছেন। এমনিতে ভারতের পার্লামেন্টের সামনেও কংগ্রেস এমপিরা বিক্ষোভ করেছেন। এদিকে চট্টগ্রামে রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধি দল হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাকে তদন্ত নিয়োজিত করেছে। বিশ্ব হিন্দু পরিষদও বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে কলকাতায় মিছিল করেছে। বাংলাদেশে বর্তমান সময়ে যে ঘটনাগুলি ঘটে চলেছে, অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভুর গ্রেফতারি এবং হিন্দুদের ওপর অত্যাচার প্রভৃতিকে ঘিরে আজ কলকাতায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়, যাতে উপস্থিত ছিলেন বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিসহ চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভুর উকিল। চলুন শুনে নেওয়া যাক তাদের বক্তব্যগুলি। মুক্তিবাহিনীরও প্রচুর আছে, তো তাদের যে আত্মবলিদান সেটা কখনো বৃথা যাবে না, তারা কখনো ভুলবে না। যেটা আমরা এখন অলরেডি দেখতে পাচ্ছি যে সারা পৃথিবী থেকে, কালকেই বোধহয় যখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকায় গেছে, তার আগ মুহূর্তে আমেরিকার রাষ্ট্রপতি ইউনুসকে জানিয়েছে যে সংখ্যালঘুদের নিরাপত্তা তোমরা ইনশিওর করো। এইটা একটা বড় জিনিস এবং আস্তে আস্তে ব্যাপারটা এগোচ্ছে। অলরেডি জাতিসংঘের প্রতিনিধিরা এসেছেন, তারা এগুলি বিভিন্ন জায়গায় দেখছে। আর আমাদের বিরোচিত যে অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট রবীন্দ্র স্যার এখানে আছে, ওনার মতো মানুষ ওখানে আছে। তারা বলবেন যেই কথাটা এখানে উঠলো যে পিস কিপিং ফোর্স পাঠিয়ে দাও। বর্তমান পরিস্থিতিতে পিস কিপিং ফোর্স পাঠানো সম্ভব নয়, কারণ জাতিসংঘের পিস কিপিং ফোর্স পাঠাতে হলে দুটো দেশের সম্মতি দরকার। ভারত যখন শ্রীলঙ্কায় পিস কিপিং ফোর্স পাঠিয়েছিল, তখন জয়বর্ধন প্রেসিডেন্ট শ্রীলঙ্কা, ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সমতে পাঠানো হয়েছিল। তো পিস কিপিং ফোর্স পাঠালেও আমাদের যে 1,37,00,000 হিন্দু এবং অন্যান্য যারা সংখ্যালঘুরা আছেন, তারা তো সারা বাংলাদেশ ছড়িয়ে আছে। আর যেটা শ্রীলঙ্কায় পাঠানো হয়েছিল, শ্রীলঙ্কার উত্তর পূর্ব কোণে যে জাফানা এলাকায় তামিলরা এক কাঠা ছিল, সেখানে পিস কিপ করার জন্য সুবিধা ছিল। তো পিস কিপিং ফোর্স কোনো সমাধান নয়, সেটার সময় এখনো আসেনি। তো আমাদের দেখতে হবে যে আজকের যে সেমিনার মেরে দিয়েছিল, ভারত কি করতে পেরেছিল? হ্যাঁ, ভারত অনেক কিছু করতে পারে, অ্যাটাক করতে পারে সামরিকভাবে, কারণ এখনো ভারতের ওপর কোনো রকম সামরিক অ্যাকশন হয়নি এবং সেটা বাংলাদেশও জানে। এবার ভারত যেগুলো করতে পারে সেগুলো করতে একটু সময় লাগে। পাকিস্তান কার্গিল নিয়েছিল, তারপরে পাকিস্তান অনেক কিছু করেছে, প্রত্যেকটা জায়গায় বিশ্বের আঙ্গিনায় পাকিস্তান কাশ্মীর নিয়ে অনেক ভোট পাকিয়েছে। পাকিস্তানকে শায়েস্তা করতে 5-6 বছর লেগে গেছে। এখন পাকিস্তান কাশ্মীর চায় না, একটু খেতে চায়, একটু খাবার চায়, একটু আটা চায়, একটু চাল চায়। দেখ, আজকের দিনে যখন আমরা কথা বলছি, 48 ঘন্টা আগে পাকিস্তান একটি উগ্র ইসলামিক পন্থী দেশ, আফগানিস্তান আরেকটি উগ্র ইসলামিক পন্থী দেশ, তার উপর বোম ফেলেছে। তাহলে এখানে কোথায় হিন্দু? তো আপনারা বোঝবার চেষ্টা করুন, একটা নাশকতার এনভায়রনমেন্ট চলছে, একটা ইকোসিস্টেম হয়ে গেছে নাশকতার, এবং এটা একটা ইন্ডাস্ট্রি, এবং বাংলাদেশ তার মধ্যে খপ্পরে পড়ে গেছে। এবার বাংলাদেশকে এই জায়গা থেকে বার করে আনার জন্য আন্তর্জাতিকভাবে এবং ভারত নিয়ারেস্ট প্রতিবেশী ভাবে অনেক কিছু করতে পারে, একদম সম্ভব। কিন্তু মিলিটারি অ্যাকশন এই মুহূর্তে, মানে আমি তো যেহেতু আর্মির অফিসার, তাই জন্য আমি ওই কথাটা বলছি যে এই মুহূর্তে যেটা পাবলিক চাইছে যে এক্ষুনি কেন রাফায়েল উড়িয়ে দিল না, এই করলো, এটা সম্ভব না।
ভাই অথবা বোন যারা উপস্থিত আছেন তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম। এই দেশটা স্বাধীন করেছিলাম আমরা 31 সালে। আমরা আগরতলা ছিলাম, আগরতলা ওই দিক দিয়ে আমাদের চট্টগ্রাম বাড়ি, আমাদের ওই দিক দিয়ে আমরা গিয়েছিলাম। আমরা যুদ্ধ করেছি কিসের জন্য? যুদ্ধ করার পরে বাংলাদেশের 72 সংবিধানে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ, এই 4টা মূলনীতির উপরে এই সরকার গঠন করা হয়েছিল, এই বাংলাদেশ গঠিত হয়েছিল। অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আজকে সেখানে কোনো গণতন্ত্রই নেই। সমাজতন্ত্রের কথা তো বাদই দিলাম, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, সাকসেসিভ গভর্নমেন্ট যেই ক্ষমতায় আসে একটার পর একটা এটা অ্যামেন্ডমেন্ট করে বাদ করে দেয়। ইসলাম রাষ্ট্রধর্ম করেছে সেটা হলো এরশাদ, আমাদের লিডেন জেনারেল এরশাদ। আর ওখানে রাষ্ট্রধর্মের আগে যেটা করেছে এটা হলো জিয়াউর রহমান, সেটা করেছে বিসমিল্লাহির রহমানির রহিম, সংবিধানে সংযোজন করে দিয়েছে। এই যে কাটাছিড়া করে এই সংবিধানকে নষ্ট করে দিয়েছে, এর মধ্যে আর কোনো গণতন্ত্রই ওখানে নেই। আমরা বলেছি সংবিধান অ্যামেন্ডমেন্ট করুন, আবার এটা বদলান, 71 সংবিধান 72 সংবিধানটা ফিরিয়ে আনুন। আমরা বারবার বলেছি, সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে, সেখানে সুপ্রিম কোর্টে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মামলা হয়েছে, আমরা করেছি। এই মামলাটা শুধু রুল দিয়ে ফেলে আছে, ওখানে কোনো বিচার হবে না। তারপরে আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে আমি সুপ্রিম কোর্টে 2টা মামলা করেছি, হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটির পক্ষ থেকে। আমি নিজে ওখানে অ্যাফিডেভিট সোয়ার করেছি, করে আমি বলেছি অল দি ডকুমেন্ট সেখানে দেওয়া আছে। আমরা ফ্যাক্ট ফাইন্ডিং করি সারা বাংলাদেশে 64 ডিস্ট্রিক্ট, যেখানে অত্যাচার নিপীড়ন হয় আমরা সেখানে গিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং গুলো করি, এটা আমরা ডকুমেন্টেশন করি। এবং 64 ডিস্ট্রিক্টের ডকুমেন্টেশন 3699টি ডকুমেন্টেশন আমরা করেছি, সেটা আমাদের ওয়েবসাইটে আছে, আপনারা দেখতেও পারবেন, www.hrcbn.com, www.bdmw.com, এই 2টা ওয়েবসাইটে এগুলো আছে। আমরা সরকারকে বারবার জানাচ্ছি, ইচ এন্ড এভরি ইয়ার আমাদের স্বাধীনতার পর থেকে যে অত্যাচার নিপীড়নগুলো হয়েছে সেগুলো আমরা তুলে ধরেছি সরকারের কাছে। সাকসেসিভ গভর্নমেন্ট যেই আসুক, জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, কিন্তু কি আনফরচুনেট এখনো পর্যন্ত কেউ সংখ্যালঘুদের ম্যাটারগুলো দেখে না। আমরা বিশেষ করে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি, ওটা হলো কনসালটেটিভ স্ট্যাটাস ইন ইউএনও, এটা কনসালটেটিভ স্ট্যাটাস আছে। সেই কারণে আমরা সেখানে ইউনাইটেড নেশন, যে পার্টিকুলারলি জেনেভাতে আমি 2বার রিপ্রেজেন্ট করেছি বাংলাদেশ থেকে। সেখানে গভর্নমেন্ট অফ বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ ছিল, ওখানে সেক্রেটারিয়েট ছিল, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ছিল, অ্যাটর্নি জেনারেল ছিল। সবার সামনে কথাগুলো আমরা বলেছি, whether it is true or not, আপনারা শুধু প্রমাণ করে দেন, যদি মিথ্যা হয় I will be prosecuted as per law, আমি এই কথাটা বলেছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, ওনারা কোন গভর্নমেন্ট এটাকে মানে একটা আইন হিসাবে রূপায়িত করতে চাচ্ছেন না, কেউ চাচ্ছেন না। এমনও হয়েছে, আমি নিজেও অ্যাপিয়ার করেছি, অনেক ভিকটিম, হিন্দু ভিকটিম, তাদের যখন বলি যে ওনার মতো সেম কেজে আরেকজনের বেল হয়েছে, উনি মুসলমান, তো তাইলে এই হিন্দু লোকটা বেল পাবে না কেন? কি কারণে? অল দি গ্রাউন্ডস আর সেম এবং একই কেস। উনি বলে যে আমি এটা দিতে পারবো না। আরেকটা কেস আমি নিজে অ্যাপিয়ার করেছি, একটা টেম্পল, এটা টেম্পল মাদারীপুর, একটা টেম্পল মাদারীপুর ডিস্ট্রিক্টে, টেম্পলটা আমরা রক্ষা করতে চেয়েছিলাম। সেখানে বলে যে এটা তো বহু আগের কেস, এই সমস্ত কেস এগুলো এখন না হওয়াই ভালো। কেন হবে না? কেন? তার তো হিউম্যান রাইটস এসে টেম্পল চলে যাচ্ছে, টেম্পলে তো নাস্তা করো, আমি সেখানে একা দাঁড়িয়ে আছি। আমি তো বুঝতে পারি কি ঘটনা। 26/11 হয়েছে আমেরিকাতে, সেখানে আমাদের সঙ্গে কি সম্পর্ক। তো আমাকে একজন দোকানদার বললেন, আপনি কি ইন্ডিয়া থেকে আসেন? আমি বললাম হ্যাঁ। তো কি ব্যাপারটা, হিন্দু ধরবে কেন? বলে যা কিছু হোক, একটা করে হিন্দু ধরা এই মৌলবাদীদের কাজ, উগ্র মৌলবাদীর এটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য। তো স্বাভাবিকভাবে উনি আমাকে বললেন, আপনি হোটেলে ফিরে যান, না আপনাকে এরা মেরে দেবে। এটা প্রথম ঘটনা সাক্ষী আমি হলাম। এবং তিনি একজন মুসলিম, আওয়ামী লীগ করেন, আমাকে হোটেলে পৌঁছে দিলেন। দ্বিতীয় ঘটনা,
ঢাকা প্রেস ক্লাবে, এটা হচ্ছে 2002 সালের ঘটনা। আমি প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করব। সেই প্রেস ক্লাবে প্রেস কনফারেন্সে আজকের যারা জামাত রাজাকার তাদের সঙ্গে আমি একা ব্যক্তিগতভাবে তখন যুদ্ধ করে এসেছি, আপনার আজকে জানাচ্ছি না। আমাকে তারা প্রেস কনফারেন্স করতে দেবে না, আমি ভারতবর্ষ থেকে গেছি এবং তারা নাকি তাদের বক্তব্য ভারতবর্ষ আমাদের শত্রু দেশ, আপনাকে আমরা এখানে করতে দেব না। আমি সেই সময় বিএনপি সরকার যেখানে জামাত তারা সাপোর্ট দিয়েছে তাদের সামনে লড়াই করে একা সেই প্রেস কনফারেন্স করে এসেছি এবং তার প্রতিবাদ করে এসেছি। 2003-এর ঘটনা। 4-এর ঘটনা চিটাগংয়ে আমার একটা অফিস ছিল সিটি স্টাইল মোড়ে, সেখানে আমি একটা প্রেস কনফারেন্স করি চিটাগং প্রেস ক্লাবে। একটি পেশেন্ট এখানে মারা যায় কলকাতায়, আমি যে হসপিটালের দায়িত্বে ছিলাম। পেশেন্টের বয়স ছিল 78 ইয়ার্স। পেশেন্টের বাড়ির লোক তারা আমাকে মারার জন্য প্রায় 150 লোক, ওখানে এরকম ওপেন আর্মস অ্যান্ড অ্যামুনিশন পাওয়া যায় যেখানে আরাকান চলছে এখন, নিয়ে এসে আমাকে মারতে আসে। এবং সেখানে যারা আওয়ামী লীগের ছিল এবং বেশ কিছু হিন্দু ছিলেন, আমি সেই প্রসঙ্গে আসছি বাংলাদেশের হিন্দুদের, তারা এসে প্রতিবাদ করেন যে যদি আজকে ওনাকে মারা হয় তারা কিন্তু ভারত ছেড়ে কথা বলবে না, উনি কিন্তু আমাদের বৈধ ভিসা নিয়ে এসছেন এখানে। আমি তখন একটা কথাই বলেছিলাম, আমার গায়ে যদি কেউ হাত দেন তাকে আমি মেরে তারপর মরবো, যা কে বাপের গাটা আছে আমাকে হাত দিয়ে দেখা। আচ্ছা 2 মিনিট আমি বলি, মুক্তি বাহিনীর ব্যাপারটা লোকে জানে, রাজাকার ব্যাপারটা আমি বলে দিচ্ছি। রাজাকার ব্যাপারটা আগে বলি। টিকা খান একটা ফোর্স রেস করলো সেখানে, তখন মুক্তি বাহিনী কিন্তু অলরেডি তাদের মুভমেন্ট তাদের অ্যাক্টিভিটিস করতে শুরু করে দিয়েছিল, উই কেপ্ট অন ট্রেনিং দেম। সে তাদের কাউন্টার করার জন্য যারা ওই সময় পাকিস্তানের শাসন চেয়েছিল ইস্ট পাকিস্তানের মধ্যে, তাদের মধ্যে ইয়াং ছেলেদের ধরলো, আমি আবার নাম নিয়ে বলছি, বিহারি মুসলমান অনেক ছিল ওর মধ্যে, তাদের নিয়ে একটা ফোর্স তৈরি করলো। টিকা খান তাদের নাম দিল রাজাকার। তাদের টাস্ক কি দিল যে তোমরা ইন্ডিয়ান আর্মি, মুক্তি বাহিনী আর আওয়ামী লীগ এদের যত অ্যাক্টিভিটিস আছে সেই অ্যাক্টিভিটিসের সম্বন্ধে আমাদের ইনফরমেশন দেবে। শুধু তাই না, আমরা কি করছি আমাদের ইনফরমেশন ডিনাই করবে, মুক্তি বাহিনী যেন আমাদের থেকে খবর নিতে না পারে বা ইন্ডিয়ান আর্মি যেন আমাদের থেকে খবর নিতে না পারে। আর সঙ্গে সঙ্গে তাদের আর্মস অ্যামুনিশন ওয়েপন দিয়ে এরকম অনেক ডিফেন্সিভ জায়গা ছিল যেখানে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে এই রাজাকারদের লিঙ্ক করে, যেমন একটা কোম্পানি, সেখানে হয়তো 100 সোলজার পাকিস্তান আর্মির, সেখানে 30টা সোলজার আরো স্মোকল রাজাকারদের ঢুকিয়ে দিল। এইভাবে তাদের অর্গানাইজ করা হয়েছিল। They were totally anti-Hindus, they were totally anti-Awami League members, and they were totally anti-Indian Army. এবারে মুক্তি বাহিনী ছোট্ট করে বলি, এখানে যখন অ্যাপ্রোচ করা হলো আমাদের দেশকে অ্যাজ এ ফ্রেন্ডলি কান্ট্রিকে আমাদের হেল্প করো,